জয় হিন্দ বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের ভিডিওর শুরুটা কোনো ভূমিকা দিয়ে করব না, সরাসরি একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করব, যা শুনলে যে কোনো দেশপ্রেমিক ভারতীয়র গায়ের রক্ত টকবক করে ফুটতে বাধ্য। আমাদের ঠিক পাশেই যে দেশটাকে আমরা 71 সালে রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম, সেই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আজ প্রকাশ্যে মাইক হাতে ঘোষণা করা হচ্ছে ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, এটা কোনো চায়ের দোকানের আড্ডা নয়, এটা কোনো পাগলের প্রলাপ নয়, এটা বাংলাদেশের এখনকার মেন স্ট্রিম পলিটিক্স। হাসনাত আবদুল্লাহ নামটা মনে রাখবেন। ইনি ন্যাশনাল সিটিজেন পার্টির একজন নেতা এবং বর্তমান বাংলাদেশের তথাকথিত বিপ্লবের অন্যতম মুখ। এই ভদ্রলোক এবং তার অনুগামীরা সোশ্যাল মিডিয়া এবং রাজপথে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সামনে ম্যাপ দেখিয়ে বলছে আমাদের লক্ষ্য হলো ভারতের নর্থ ইস্টকে আইসোলেট করা, 7 সিস্টার্সকে ভেঙে দেওয়া। আপনারা কি বুঝতে পারছেন পরিস্থিতির ভয়াবহতা? একটা সার্বভৌম রাষ্ট্র বা সভারেন কান্ট্রির রাজধানীর বুকে দাঁড়িয়ে ইন্ডিয়ান হাই কমিশনের সামনে হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে ব্যান ইন্ডিয়া, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস এবং সব থেকে মারাত্মক আজাদি ফর 7 সিস্টার্স। তারা পোস্টার ছাপিয়েছে, ব্যানারে বড় বড় করে লিখেছে আইসোলেট নর্থ ইস্ট, স্টেট ব্যাকড বাই ইন্ডিয়া। আমার প্রশ্ন হলো, এই সাহস তারা পায় কোথা থেকে? যে দেশের জন্ম ভারতের দয়ায়, যে দেশের 3 দিক ভারত দিয়ে ঘেরা, যে দেশের মানুষের পেটের ভাত আসে ভারতের বর্ডার ট্রেড দিয়ে, তারা আজ ভারতকে ভাঙার স্বপ্ন দেখছে। এটা কি শুধুই হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে কাজ করছে কোনো গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র বা ইন্টারন্যাশনাল কনস্পিরেসি? আজ আমরা এই ভিডিওতে সেই ষড়যন্ত্রের পর্দাফাশ করব। আমরা দেখব কেন হঠাৎ করে বাংলাদেশের এই ভারত বিদ্বেষ বা অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন এতটা উগ্র হয়ে উঠল। এবং বিশ্বাস করুন, এর পেছনের কারণটা জানলে আপনারা শিউরে উঠবেন। আসুন একটু গ্রাউন্ড জিরো বা বাস্তব পরিস্থিতিতে চোখ রাখি। গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা এবং বাংলাদেশের অন্যান্য শহরে যা চলছে তাকে অরাজকতা বললে কম বলা হবে। ইন্ডিয়ান অ্যাম্বাসি বা ভারতীয় দূতাবাসের সামনে যে দৃশ্য আমরা দেখেছি তা আন্তর্জাতিক কূটনীতি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে। উত্তেজিত জনতা অ্যাম্বাসির গেট ভাঙার চেষ্টা করছে, ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করছে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে ভারত সরকার বাধ্য হয়ে একটা কঠোর সিদ্ধান্ত নেয়। ভারত বাংলাদেশে তাদের ভিসা অপারেশন শাটডাউন বা বন্ধ করে দেয়। সোজা কথা, তোমরা আমাদের অ্যাম্বাসিতে হামলা করবে, আমাদের গালি দেবে, আবার আমাদের কাছে ভিসার জন্য লাইনে দাঁড়াবে, এটা হতে পারে না। ভারত সরকারের এই একটা সিদ্ধান্ত বা ডিসিশনে বাংলাদেশে হাহাকার পড়ে গেছে। কারণটা খুব সিম্পল, বাংলাদেশে ভালো ডাক্তার নেই, ভালো হাসপাতাল নেই। জটিল কোনো রোগ হলে তাদের দৌড়াতে হয় কলকাতা, চেন্নাই বা দিল্লিতে। ব্যবসার জন্য তাদের আসতে হয় ভারতে, এমনকি শপিং করতেও তাদের আসতে হয় নিউ মার্কেটে। ভারত যখনই ভিসা বন্ধ করলো তখন বোঝা গেল আসলে কার দরকার কাকে বেশি। কিন্তু লজ্জার বিষয় হলো এরপরও তাদের শিক্ষা হয়নি। তাদের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো জোরালো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে ভারত যখন বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠালো বা সামন করলো, তখন তারা দায়সারা একটা উত্তর দিল। তারা বলল আমরা নিরাপত্তা দিচ্ছি। কিন্তু বাস্তবে আমরা দেখছি পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে আর জনতা ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে দিচ্ছে। এই যে স্পর্ধা, এই যে ঔদ্ধত্য, এটা একদিনে তৈরি হয়নি। গত কয়েক মাস ধরে পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের মনে এই বিষটা ঢুকানো হয়েছে। বন্ধুরা, একটা কথা আছে, যে জাতি নিজের ইতিহাস ভুলে যায় তার ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের বর্তমান প্রজন্ম বা জেন জি, যাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে, তারা হয়তো জানেই না যে 1971 সালে আসলে কি হয়েছিল। আজ যারা বলছে ইন্ডিয়া ইজ এনিমি বা ভারত শত্রু, তাদের দাদা বাবারা বেঁচে আছে কারণ ভারতের সেনাবাহিনী বা ইন্ডিয়ান আর্মি সেদিন নিজের রক্ত দিয়েছিল। আজকে হাসনাত আবদুল্লাহরা বলছে ভারত নাকি বাংলাদেশের ডিকটেটরশিপ বা স্বৈরাচারকে সাপোর্ট করছে। তারা বলছে শেখ হাসিনা খারাপ ছিলেন, আর যেহেতু ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তাই ভারতও খারাপ। আচ্ছা, তর্কের খাতিরে ধরে নিলাম তাদের যুক্তি, কিন্তু শেখ হাসিনা ভালো কি খারাপ সেটা তো তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তার জন্য ভারতের ম্যাপ বদলানোর হুমকি কেন? আসলে সমস্যাটা শেখ হাসিনাকে নিয়ে নয়, সমস্যাটা হলো ভারতের অস্তিত্ব নিয়ে।
বাংলাদেশের একটা বড় অংশ যারা জামায়াত বা কট্টরপন্থী মতাদর্শে বিশ্বাসী, তারা কখনোই ভারতের অস্তিত্ব মেনে নিতে পারেনি। তারা মনে প্রাণে এখনও পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী। এতদিন তারা গর্তে লুকিয়েছিল, এখন সরকার পতনের পর তারা গর্ত থেকে বেরিয়ে এসেছে। আপনারা শুনলে অবাক হবেন, এরা প্রচার করছে যে ভারতের 7 সিস্টার্স বা 7 বোন, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, এরা নাকি ভারতের সাথে থাকতে চায় না। এরা নাকি বাংলাদেশের সাথে মিশতে চায় এবং স্বাধীন হতে চায়। কতটা হাস্যকর, কতটা মিথ্যাচার। ভারতের নর্থ ইস্টের মানুষ আজ গর্বিত ভারতীয়। তারা বরং চাইছে তাদের রাজ্য থেকে অবৈধ বাংলাদেশিদের বা ইল্লিগ্যাল ইমিগ্রেন্টসদের ঘাড় ধাক্কা দিয়ে বের করা হোক। এনআরসি এবং সিএএ নিয়ে নর্থ ইস্টের মানুষ কেন আন্দোলন করেছিল? যাতে বাংলাদেশিরা সেখানে ঢুকে জনবিন্যাস বা ডেমোগ্রাফি নষ্ট করতে না পারে। আর সেই নর্থ ইস্ট নাকি বাংলাদেশের সাথে যাবে। একেই বলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খাই। এখন প্রশ্ন হলো, হঠাৎ করে এখন কেন? এই টাইমিংটা বা সময়টা খুব গুরুত্বপূর্ণ। হাসনাত আবদুল্লাহরা এখন কেন এত লাফাচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে বাংলাদেশের অর্থনীতির ফাইলে। বন্ধুরা, সোজা কথাই বলি, বাংলাদেশের পকেটে এখন ফুটো হয়ে গেছে। যে বাংলাদেশকে কদিন আগেও বলা হচ্ছিল এশিয়ান টাইগার, সেই বাঘ এখন বিড়ালে পরিণত হয়েছে। লেটেস্ট ডেটা দেখুন। Q4 বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট নেমে এসেছে 3.35%-এ। পাকিস্তানের সাথে কম্পিটিশন চলছে এখন তাদের। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন 8.29% ছাড়িয়ে গেছে। চাল, ডাল, ডিম, তেল সব কিছুর দাম আকাশ ছোঁয়া। গার্মেন্টস সেক্টর, যেটা বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, সেটা এখন আইসিইউতে। বায়াররা বা ক্রেতারা অর্ডার ক্যান্সেল করছে, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, হাজার হাজার শ্রমিক বেকার, বিদ্যুৎ নেই, গ্যাস নেই। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ যখন সরকারের দিকে আঙুল তুলছে, যখন জিজ্ঞেস করছে, ইউনিস সাহেব আপনি তো নোবেল জয়ী, আমাদের খাবার কোথায়, তখন সরকার কি করবে? ইতিহাস সাক্ষী, যখনই কোনো স্বৈরাচারী বা ব্যর্থ সরকার বিপদে পড়ে, তখনই তারা জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমের কার্ড খেলে। তারা জনগণকে বলে, দেখো আমাদের দেশের খুব বিপদ, পাশের দেশ আমাদের খেয়ে ফেলতে আসছে, তাই এখন না খেয়ে থাকলেও আগে দেশের শত্রু ভারতের বিরুদ্ধে লড়তে হবে। মোহাম্মদ ইউনুস এবং তার টিম খুব চতুরতার সাথে এই গেমটা খেলছে। তারা জানে মানুষকে যদি ভারতের বিরুদ্ধে খেপিয়ে রাখা যায়, তাহলে তারা আর চালের দাম বা চাকরির কথা জিজ্ঞেস করবে না। তারা ব্যস্ত থাকবে বর্ডারে গিয়ে স্লোগান দিতে। হাসনাত আবদুল্লাহর মতো নেতারা হলো সেই নাটকের অভিনেতা মাত্র। স্ক্রিপ্ট রাইটাররা বসে আছে ক্ষমতার অলিন্দে, যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতকে ভিলেন বানাচ্ছে। এখানে আমাদের আর একটা প্লেয়ারকে চিনতে হবে। তিনি হলেন আঙ্কেল স্যাম বা আমেরিকা। আপনারা হয়তো ভাবছেন আমেরিকা তো ভারতের বন্ধু, তাহলে তারা কেন বাংলাদেশকে উস্কাচ্ছে? জিওপলিটিক্সে কেউ কারোর পার্মানেন্ট বন্ধু নয়। আমেরিকা চায় এশিয়ায় ভারতের ডানা ছাঁটতে। আমেরিকা চায় না ভারত এই অঞ্চলের সুপার পাওয়ার বা একমাত্র শক্তি হয়ে উঠুক। তাই তারা বাংলাদেশে এমন একটা সরকারকে বসাতে চাইছে যারা ভারতের কথা শুনবে না এবং আমেরিকার কথা শুনে চলবে। মোহাম্মদ ইউনুস হলেন সেই আমেরিকার পছন্দের লোক। রিসেন্টলি আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক IRI রিপোর্ট দিয়েছে যে ইউনুস নাকি খুব জনপ্রিয়। এটা একটা জোক বা কৌতুক ছাড়া আর কিছু নয়। ট্রাম্প ক্ষমতায় আসার আগে বলেছিলেন হিন্দুদের রক্ষা করবেন, এখন তিনি চুপ। আসলে আমেরিকা চায় বঙ্গোপসাগরে বা বে অফ বেঙ্গলে তাদের ঘাঁটি বানাতে, সেন্ট মার্টিন দ্বীপ বা অন্য কোনো স্ট্র্যাটেজিক পয়েন্টে তাদের নজর। আর তার জন্য দরকার একটা দুর্বল এবং তাবেদার সরকার। ইউনিস সরকার ঠিক সেটাই। কিন্তু আমেরিকা যেটা বুঝতে পারছে না বা বুঝেও না বোঝার ভান করছে, সেটা হলো তারা ইউনুসকে সাপোর্ট করছে ঠিকই, কিন্তু মাঠ পর্যায়ে লাভবান হচ্ছে চীন এবং পাকিস্তান। বাংলাদেশ এখন ধীরে ধীরে চীন পাকিস্তান অক্ষ বা অ্যাক্সিসের অংশ হয়ে যাচ্ছে। আর ভারতের জন্য এটা একটা বড় সিকিউরিটি থ্রেট বা নিরাপত্তার ঝুঁকি। ভিডিওর শেষে এসে আমাদের ভাবতে হবে ভারতের এখন কি করা উচিত। প্রথমত, আমাদের মিলিটারি বা সেনাবাহিনীকে হাই অ্যালার্টে থাকতে হবে। হাসনাত আবদুল্লাহরা মুখে যত বড়ই কথা বলুক, ভারতীয় সেনাবাহিনীর সামনে তারা 10 মিনিটও টিকবে না। কিন্তু সমস্যা যুদ্ধ নয়, সমস্যা হলো অনুপ্রবেশ বা ইনফিল্ট্রেশন। বাংলাদেশে যখন দুর্ভিক্ষ বা সিভিল ওয়ার শুরু হবে, যেটা আমার মনে হচ্ছে খুব শীঘ্রই হবে, তখন লাখ লাখ মানুষ
বর্ডার ক্রস করে ভারতে ঢোকার চেষ্টা করবে। ভারতকে তার বর্ডার সিল করে দিতে হবে। দ্বিতীয়ত, অর্থনৈতিক চাপ। ভারত যদি চায় বাংলাদেশকে 7 দিনে নতজানু করতে পারে। পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় জিনিস, এমনকি বিদ্যুৎ রপ্তানি যদি ভারত বন্ধ করে দেয়, বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। কিন্তু ভারত সেটা করছে না মানবিক কারণে। তবে আমার মনে হয় এখন সময় এসেছে টিট ফর ট্যাট বা যেমন কর্ম তেমন ফল দেওয়ার। আর বাংলাদেশের সাধারণ মানুষকে বুঝতে হবে, ভারতকে শত্রু বানিয়ে তাদের কোনো লাভ নেই। হাসনাত আবদুল্লারা স্লোগান দিয়ে এসি রুমে গিয়ে ঘুমাবে, কিন্তু না খেয়ে মরবে সাধারণ মানুষ। নর্থ ইস্ট দখলের স্বপ্ন বাদ দিয়ে তাদের উচিত নিজেদের অর্থনীতির গর্তটা ভরাট করা। বন্ধুরা, পরিস্থিতি খুব জটিল। আগামী দিনগুলোতে আমরা হয়তো দেখব বাংলাদেশ আরও অস্থিতিশীল হয়ে উঠছে, এবং আমাদের অর্থাৎ ভারতবাসীকে একজোট হয়ে থাকতে হবে। আমাদের নর্থ ইস্ট আমাদের অবিচ্ছেদ্য অংশ, এবং কেউ যদি সেখানে কুনজর দেয় তার চোখ উপড়ে নেওয়ার ক্ষমতা ভারতের আছে। আপনাদের কি মনে হয়? আপনারা কি মনে করেন ভারত সরকারের উচিত বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন জারি করা? কমেন্ট বক্সে জানান। আর এই ভিডিওটা শেয়ার করুন যাতে প্রত্যেক ভারতীয় এবং প্রত্যেক বাংলাদেশি আসল সত্যটা জানতে পারে। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ সাবধানে থাকবেন, সজাগ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।